হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের যেটা করাবো সেটা তোমাদের অনেকেই তোমরা কমেন্ট বক্সে জানিয়েছো, তোমাদের কমেন্টস দেখেও খুব ভালো লাগছে যে তোমরা আমার ক্লাস দেখে তোমরা এই সমস্ত অঙ্কগুলো দেখে তোমাদের ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো, তাই তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে থেকো। আশা করি এই চ্যানেল থেকে তোমাদের অনেক বেশি উপকার হবে। বিশেষ করে যে সমস্ত অঙ্কগুলো তোমাদের একটু কঠিন লাগে বা উপপাদ্য বা এই ধরনের অঙ্কগুলো অনেকটা চেষ্টা করব সহজ করে বুঝিয়ে দেওয়ার। তাই তোমাদের কমেন্টসের আশায় থাকবো। তাই তোমাদের কমেন্টসের ডিমান্ড পূরণ করার জন্য আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10-এর উপপাদ্য নম্বর 38, যেটা তোমাদের অনেকের ডিমান্ড ছিল। 38টাকে একদম জল ভাত করে দেবো আজকের উপপাদ্য দেখার পরে। তোমার 38 নম্বর উপপাদ্য কিন্তু একদম কোনো রকম ভাবে বইয়ের থেকে গদ ধরা মুখস্থ করেই যে লিখতে হবে, কিভাবে মনে রাখবো, কিভাবে চিন্তা ভাবনা করবো, কিচ্ছু তোমার প্রয়োজন নেই। তুমি শুধু মন দিয়ে কয়েকটু টাইম, তোমার জীবনের মাত্র কয়েকটা মিনিট টাইম তুমি আমাকে দাও, আমার এই অঙ্ক করানোর প্রসেসটা তুমি দেখো। আশা করি তুমি এই অঙ্কের উপপাদ্য তুমি নিজেই একবার দেখে লিখে দিতে পারবে। তাই চলে আসো, একদম দেরি না করে মন দিয়ে চলে আসো। আজকের ফার্স্ট কোশ্চেনটার দিকে আসি। দেখো, উপপাদ্য তোমাদের কাছে অনেকেরই কঠিন লাগে। এই উপপাদ্য করতে গেলে আগে তার কোশ্চেনটাকে ভালো করে পড়তে হয়, তার মূল বিষয়গুলোকে আগে জানতে হয়। কি বলেছে দেখো তো, বলছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অনেকগুলো কথা, কিন্তু ছোট্ট একটা লাইন অনেকগুলো কথার মধ্যে লুকিয়ে আছে। বলছে বৃত্তস্ত চতুর্ভুজ, তাহলে তোমাকে জানতে হবে বৃত্তস্ত চতুর্ভুজ মানে তোমরা জানো অবশ্যই, একটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে তাহলে বলা হয় তাকে বৃত্তস্ত চতুর্ভুজ। তাহলে বলছে একটা বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি, অর্থাৎ একটা চতুর্ভুজ তো আমি যেমন খুশি তেমন আঁকতে পারি। এই যেমন একটা চতুর্ভুজ আমি আঁকতে পারি। বলছে এই যে চতুর্ভুজ আমরা আঁকলাম, এর বিপরীত কোণগুলো কিন্তু কোনোদিন সম্পূরক হতেও পারে, নাও হতে পারে। এই যে বিপরীত কোণ বলতে এইটার সাথে এই কোণ সম্পূরক, মানে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি আসে তবে তাকে সম্পূরক কোণ বলা হয়। কিন্তু এই যে তুমি যদি নর্মাল চতুর্ভুজ আঁকো, সেক্ষেত্রে যেমন আয়তক্ষেত্র, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে বিপরীত কোণ দুটো সম্পূরক আসে। কিন্তু যদি সামান্তরিক হয়, এই যে সামান্তরিকের ছবি যদি আমি আঁকি, এরকম হয় না সামান্তরিক, এই সামান্তরিকের বিপরীত কোণ দুটোর যোগফল কি 180 ডিগ্রি আসবেই? আসবে না। কিন্তু আসবে না। কিন্তু ওরা বলছে যে বৃত্তস্ত চতুর্ভুজ, অর্থাৎ কোনো বৃত্তের মধ্যে যদি তুমি চতুর্ভুজ আঁকো, কোনো বৃত্তের মধ্যে যদি তুমি চতুর্ভুজ আঁকো, যেমন খুশি চতুর্ভুজ আঁকো না কেন, ওই চতুর্ভুজের এই বিপরীত কোণ দুটোর যোগফল কিন্তু চিরকাল কত আসবে? এই বিপরীত কোণ দুটো বলতে এইটা আর এটার যোগফল চিরকাল কত আসবে? 180 ডিগ্রি আসবে। সেটা ওরা প্রমাণ করতে বলেছে। আমরা আজকে এইটাই প্রমাণ করে দেখাবো যে কি করে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তোমরা জানো মাধ্যমিকের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। যদি গত বছরে, তুমি যে বছর দেখছো ভিডিওটা বা কিছু, যদি গত বছর এই অঙ্কটা পরীক্ষায় না এসে থাকে, তাহলে এবছরের জন্য কিন্তু তোমার জন্য এই অঙ্কটা অপেক্ষা করছে। পরীক্ষা হলে তুমি অবশ্যই পাবে এবং করে দিয়ে আসতে পারবে ঠিকঠাক ভাবে। তাই চলে আসো, দেখে মনে রাখবে উপপাদ্য প্রমাণ করতে গেলে তোমাকে 4টে পয়েন্ট করতে হয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রদত্ত। এই প্রদত্তকে আমরা কিভাবে লিখবো, কিভাবে বুঝবো যে প্রদত্তকে আবার কি লিখতে হবে? দেখো, আমাকে শুধু বলে দিয়েছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। একটা বৃত্তস্ত চতুর্ভুজ, তার বিপরীত কোণগুলো সম্পূরক। তোমাকে বলে দেয়নি যে তুমি ABCD একটা বৃত্তস্ত চতুর্ভুজ নাও, ও কেন্দ্রীয় তার বৃত্ত, তা কি বলে তোমাকে বলে দিয়েছে? বলে দেয়নি। তাহলে আমি যখন ওদের কোশ্চেনের রেসপেক্টে লিখবো, দেখো তো কোশ্চেন যা বলেছে আমি সেই কোশ্চেনের রেসপেক্টে এখানে লিখবো। ওরা বলছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমি বলবো যে আমি যে ছবিটা এঁকেছি, এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? যে তুমি এই ছবিটা এঁকেছো কেন, এরকম কেন এঁকেছো? না, ওরা বলেছে বৃত্তস্ত চতুর্ভুজ, তাই আমি এঁকেছি বৃত্তস্ত চতুর্ভুজ, কিন্তু আমি নাম দিয়ে দিয়েছি ABCD একটা বৃত্তস্ত চতুর্ভুজ যার কোণগুলো পরস্পর সম্পূরক। আর আমি কোণ, 4টে কোণ আমার তৈরি হয়ে গেছে, আমরা সেটাকে লিখে দেবো যেটা পরস্পর সম্পূরক। তাহলে প্রদত্ততে আমরা কি লিখবো? প্রদত্তকে লিখতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি, এটা কি আমরা কি এঁকেছি? একটি বৃত্তস্ত চতুর্ভুজ। দেখো বুঝতে পারলে কিনা? আমরা ফার্স্টে লিখলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটা বৃত্তস্ত চতুর্ভুজ। এই ছবিটা আমরা জাস্ট ছবি দেখে লিখলাম। দেখো, তোমার শুধু ছবিটা কেমন রাখতে হবে, ছবি দেখে লিখবে, এর জন্য তোমাকে মুখস্থ করতে হবে নাকি? না, বলছে বৃত্তস্ত চতুর্ভুজ, তাই লিখেছি আমরা ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটা বৃত্তস্ত চতুর্ভুজ। ফার্স্ট কমপ্লিট। এবার তোমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? ওই কোশ্চেনের মধ্যেই লেখা থাকবে। তার মানে প্রথম যে তুমি দুটো লাইন লিখবে তা কিন্তু কোশ্চেনে ওরা বলে দেবে, ওদের কোশ্চেনের থেকে নিয়ে আমি ছবির মতো করে লিখে দেবো। তাহলে হয়ে গেল আমার প্রদত্ত।
তারপরে আমাকে কি না প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, বা অথবা আমরা লিখতে পারতাম প্রামাণ্য। এই প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? বৃত্তস্থ কোণগুলি, দেখো বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তা বিপরীত কোণ মানে তুমি কি বোঝো? এই যে ডি কোণের বিপরীত কোণ কোনটা? বি কোণ। আবার এ কোণের বিপরীত কোণ কোনটা? সি কোণ। তাহলে আমি কি বলতে পারি যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক? ওরা বলেছে বিপরীত কোণ সম্পূরক, কারণ ওরা নাম দিয়ে বলেনি তাই, কিন্তু আমি তো নাম দিয়ে বলবো। তাই আমি কি লিখবো? যে প্রমাণ করতে হবে কোণ এ বি সি, এই যে এ বি সি যোগ কোণ এ ডি সি, কোণ এ ডি সি, এই দুটো কত ডিগ্রি? 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি কি দেখলাম? এই যে এ বি সি কোণ, এ বি সি কোণ, তোমরা জানো যে কোণটাকে আমরা বলবো সেই কোণটাকে মাঝখানে রাখতে হয়, তাই এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ 180 ডিগ্রি। বলো সমস্যা আছে? আমাকে বলছে বিপরীত কোণ সম্পূরক, এই যে এইটার সাথে এর বিপরীত কোণ সম্পূরক। আর একটা কোণ আছে তো বিপরীত কোণ, এর সাথে সি কোণ, তাই লিখবো কোণ বিএডি, বিএডি। এবার আমার সাথে তোমরা বলো দেখি, এই কোণটার নাম যদি বিএডি হয় তাহলে এই কোণের নাম কত হবে? নিশ্চয়ই বলতে পারছো, বিসিডি, বিসিডি। এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। একটু নোট ডাউন করে নাও তোমরা, আশা করি বুঝতে পারবে। এটা প্রমাণ করতে বলেছে যে বিপরীত কোণ পরস্পর সম্পূরক, তাই আমরা কি করেছি? এই কোণের যোগফল 180 ডিগ্রি, এই কোণের যোগফল 180 ডিগ্রি। তুমি এইটুকু নিশ্চয়ই করতে পারবে। একটা ছবি এঁকে তুমি আগে এটুকু লেখো না, আমরা ধীরে ধীরে করতে লাগি। ফার্স্ট এইটুকু তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে না, এই ছবিটা আঁকার জন্য আমাকে অঙ্কন করতে হবে, মানে প্রমাণ করার জন্য কি করতে হবে? অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব? বলছে তুমি একটু দেখো, এই যে ও এর সাথে এ আমি যোগ করলাম, ও এর সাথে সি আমরা যোগ করলাম, অর্থাৎ আমি লিখতে পারি এ কমা ও এবং সি কমা ও যোগ করলাম, যোগ করলাম। দেখো তোমরা বইতে দেখবে যে এখানে এবিসি বা এডিসি এর যোগফল ওরা লিখেছে দুই সমকোণ, কোনো সমস্যা নেই, তুমি দুই সমকোণও লিখতে পারো, কারণ দুই সমকোণ মানে এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ মানে 180 ডিগ্রি, তাই আমি 180 ডিগ্রি দিয়ে লিখেছি, কোনো সমস্যা নেই। তুমি এইভাবে লিখলেও কিন্তু তুমি নাম্বার পাবে, কোনো চাপ নেই। তাই চলে আসো, অঙ্কন হয়ে গেল, একদম ওএ এবং ওসি যোগ করলাম। দেখো এইটুকু কি তোমার কোনো সমস্যা আছে? তাহলে একটা আমার অঙ্কে উপপাদ্য মানে আমাকে মাত্র কয়েকটা 4টে স্টেপ করতে হয়, তাই তো? তার মধ্যে আমি 3টে স্টেপ কমপ্লিট করলাম। সেই কমপ্লিট করলাম কি দেখে? ওদের কোশ্চেন দেখি। আমার নিজস্ব কিন্তু কোনো এখানে আহামরি কোনো ভূমিকা নেই, কারণ কি কোশ্চেনে ওরা যা বলেছে আমি তার রেসপেক্টে এই পর্যন্ত করেছি। শুধু অঙ্কনটা আমি বুঝতে পারলাম যে ওএ এবং ওসি যোগ করেছে, এটা আমরা নিজেরা করলাম। এইবার চলে আসি প্রমাণে। এর প্রমাণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্রমাণটা একদম সহজ। একবার শুধু দেখো, আমি একটু মুছে দিয়ে একবারে করার চেষ্টা করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এবার চলে আসে এর প্রমাণে, দেখে নাও। তাহলে প্রমাণ দেখো, এই প্রমাণে আমরা একটু ফলো করি যে আমরা যদি উপরের দেখো এ ডি সি, এটা একটা বৃত্তচাপ, একটা মানে একটা বৃত্তের মধ্যে এই যে আমি যদি কোনো বৃত্তচাপ বলতে চাই, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আমি যদি বলি এসি একটা বৃত্তচাপ, এসি তো বাহু হয়, তাই না? এসি একটা কি হয়? বাহু হয়। তাই যদি কখনো বৃত্তচাপ বলতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? 3টে বিন্দু নিয়ে বলতে হবে যে এ বি সি। তাহলে তোমাকে বোঝানো হবে যে তুমি এই রাস্তা বরাবর বলছো যে এ বি সি একটা কি বৃত্তচাপ। কি বললাম, বোঝা গেল? তাহলে বৃত্তচাপ বোঝাতে গেলে 3টে বিন্দু দিয়ে বোঝাতে হয় বৃত্তচাপকে। তাই আমরা এখানে দুটো বৃত্তচাপকে নিয়ে কাজ করব। একটা হচ্ছে এ ডি সি বৃত্তচাপ, অর্থাৎ ওপরের এই এ থেকে শুরু করে এই যে দাগটা এখান থেকে এইটুকু, এই বৃত্তচাপটা নিয়ে কাজ করব। আর একবার এ থেকে শুরু করে এইভাবে এখান থেকে এইটুকু বৃত্তচাপকে নিয়ে কাজ করব। দেখো শুধু দুটো বৃত্তচাপকে নিয়ে একটু পরে কাজ করলেই কমপ্লিট। তাহলে ফার্স্টে কোন বৃত্তচাপ নেবো? এ ডি সি, এই বৃত্তচাপ। তাহলে লিখবো এ ডি সি বৃত্ত চাপের দ্বারা গঠিত দুটো কোণ উৎপন্ন হয়েছে। এই বৃত্তচাপের মধ্যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, গঠিত কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ এওসি। এবার কথা হচ্ছে তোমার যে দাদা আমি তো সব বুঝলাম, কিন্তু এই প্রবৃদ্ধ এওসি কথাটার মানে কি? দেখো প্রবৃদ্ধ এওসি, আমরা কোণের অনেক রকম ভাগ জানি, আমরা সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সরল কোণ, সমকোণ, তেমনি প্রবৃদ্ধ হচ্ছে একটা কোণ। যে কোণের মান 180
80 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। 180 থেকে বড়, তার মানে ধরো যদি আমরা সরল রেখা আঁকি, এই সরল রেখার এই কোণটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। এবার যদি আমি এরকম বাহু আঁকি, ধরো এরকম কোণ আঁকি, আমি তার নাম দিলাম এ ও বি। এবার তোমাকে যদি বলা হয় এই কোণটার নাম কি, দেখো এখানে কোণ কিন্তু দুটো উৎপন্ন হয়েছে। একটা এ ও বি বলতে আমরা এটা বুঝি, আবার এ ও বি বলতে আমরা এটাকেও বুঝি। কি বললাম বোঝা গেল? তাহলে এ ও বি মানে দুটো কোণ, একটাই ভেতরের সূক্ষ্ম কোণ বা সমকোণ বা যাই হোক না কেন, আর একটা এই ওপরের দিকেও একটা কোণ আছে। তাহলে এক একটা কোণের মান বলতে আমরা দু রকমের বুঝি। তাহলে এখানে যেহেতু আমরা এই যে মানটা, দেখো তো এই কোণটা পুরোটা 180 থেকে বড় হবে না? তাই যেহেতু এটা 180 থেকে বড়, তাই এই কোণটাকে বোঝানোর জন্য আমরা তার আগে একটা প্রবৃদ্ধ কথা লিখবো। আর নিচের কোণটাকে বোঝানোর জন্য আর প্রবৃদ্ধ নয় এমন লেখার দরকার নেই, শুধু প্রবৃদ্ধ মানে প্রবৃদ্ধ না বলে শুধু এ ও বি বললেই বোঝা যাবে। তাই যখন আমরা লিখবো তখন এটাকে ওপরের কোণটাকে বোঝানোর জন্য এ ও বি প্রবৃদ্ধ কোণ আমরা লিখবো। তাহলে সেক্ষেত্রে তুমি দেখো এক্ষেত্রে এই যে কোণটা এ ও সি, এটা একটা কোণ, এই কোণ দুটো কোণ আছে, দেখো নিচে একটা কোণ আছে, ওপরে আর একটা কোণ আছে, দুরকম কোণ আছে না এ ও সি এর? তাহলে এ ও সি এর যদি ওপরের কোণটাকে বুঝি, তাহলে এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বলা হয়। এটাকে কি বলা হবে? প্রবৃদ্ধ কোণ বলা হয়। মনে থাকবে? এটা কি বলা হবে? প্রবৃদ্ধ কোণ। এই যে কোণটা এ ও সি, এই যে প্রবৃদ্ধ কোণ হচ্ছে অপরের কোণটাকে বলা হচ্ছে। এইটা কিন্তু অবশ্যই 180 ডিগ্রির থেকে বড়। আর এই বৃত্তচাপের দ্বারা গঠিত আর একটা কোণ কি? এই যে দুটো কোণের কথা চিন্তা করবে, যে এই এ ডি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কত? প্রবৃদ্ধ এওসি, এবং বৃত্তস্থ কোণ এই যে এ বি সি। এবার তোমাকে শুধু মনে রাখতে হবে যে আমি দুরকম ভাবে বৃত্তচাপ নেবো, একটা হচ্ছে এ ডি সি নেবো বৃত্তচাপ। দেখো এইটা অনেক সময় কি হয়, এরোপ্লেনের মধ্যে গুলিয়ে যায় যে আমরা এই বৃত্তচাপের মধ্যে একবার এই কোণকে নিই এই কোণকে নিই, তা নয়। মনে রাখতে হবে বৃত্তচাপটা কেমন, ওপরের দিকে এইরকম গোল, তাহলে এই কোণটাকে ওপরের দিকে, এই কোণটা ওপরের দিকে। বুঝে গেল? একটু মিল খাওয়ানোর জন্য তোমাকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে এরকম কোণ, এই যে এই যে বৃত্তচাপটা কেমন, ওপরের দিকে গোল, তাহলে এখানে কোন কোণটাকে নেবো? নিচের দিকের কোণটা নেবো না, ওপরের দিকের কোণটা নেবো। এখান থেকে কোন কোণটা নেবো? নিচের দিকে নেবো না, ওপরের দিকে কোণটা নেবো। তাহলে যখন আমরা এ ডি সি বৃত্তচাপ নেবো তখন দু রকমের কোণ নেবো, একটা হচ্ছে এ ও ডি অর্থাৎ প্রবৃদ্ধ এ ও সি, আর একটা হচ্ছে এ বি সি। এইবার তোমরা জানো এর আগে একটা পদ্ধতি তোমরা জেনেছো যে কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ কি হবে? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ ছবিটা এরকম ছিল, ভালো করে দেখে নাও। একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ বলতে ধরো এখান থেকে এই যে কোণটা, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর ওই একই বিন্দু থেকে, এটা এ এটা বি, ওই একই বিন্দু থেকে যদি আর একটা আমরা বৃত্তের পরিধির উপর একটা কোনো কোণ আঁকি, তাহলে এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই কোণের মান হবে এই কোণের দ্বিগুণ। তাহলে একই রকম তুমি ভাবে চিন্তা করো যে এই ক্ষেত্রেও তাহলে আমরা বলতে পারি কি যে এই প্রবৃদ্ধ কোণের মান হবে কি? এই এবিসি কোণের দ্বিগুণ, কারণ কেন্দ্রস্থ কোণ তো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা তো দুটো কোণ পেয়েছি, যে এ ডি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এওসি, আর বৃত্তস্থ কোণ কি? শুধু এবিসি। তাহলে আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সুতরাং কি আমরা বলতে পারি যে সুতরাং কোন কোণ? বলছে প্রবৃদ্ধ কোণ এ ও সি। এই প্রবৃদ্ধ কোণ এওসি মানে কত? 2 ইন্টু এ বি সি। মনে থাকবে যে প্রবৃদ্ধ কোণ এওসি মানে কত বলতে পারি? 2 ইন্টু এবিসি, কারণ আমরা জানি হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকে যদি আমি শুধু এবিসি কোণের মান বার করতে চাই, তাহলে তুমি কি লিখবে বলো তো? আমি ধরো শুধু এবিসির মানটা বার করতে চাইছি, তাহলে এবিসি ইকুয়াল টু কি লিখতে পারি? এই দুইটা গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি কি হাফ অফ এওসি মানে এবিসি। অর্থাৎ আমি কি বলতে চাইছি, আমি এই লাইনটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কি লিখবো? 2 এবিসি ইকুয়াল টু প্রবৃদ্ধ এওসি। তাহলে আমি শুধু যদি এবিসির মান বার করতে চাই তাহলে লিখবো কোণ এবিসি, আমি একবারে ঘুরিয়ে লিখছি। তাহলে কোণ এবিসির মান কত? এই দুইটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ দুইটা ভাগ হয়ে যাবে, সেটাকে আবার ঘুরিয়ে লিখছে একবারে। কি বলছি বোঝা গেছে? শুধু এবিসি ইকুয়াল টু বার করতে চাইছি, তাহলে দুইটাই পাশে ভাগ হবে, ওই পুরো লেখাটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারছি এবিসি ইকুয়াল টু এই দুইটা ভাগ হয়ে যাওয়া মানে হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এ ও সি। বলো বুঝতে পারছো কিনা? শুধু এবিসির মান তাহলে কি হবে? হাফ অফ প্রবৃদ্ধ এওসি। তাহলে এটা একটা বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই হিসাবে এটা করতে পারি। এটাকে আমি নাম দিলাম কত? 1 নম্বর সমীকরণ। দেখো আমি কোন কোণটার মান পেলাম? এবিসি কোণের মান পেলাম, অর্থাৎ এই কোণের মানটা পেলাম। এইবার আমি আর একটা বৃত্তচাপকে নেব, যে বৃত্তচাপটা হচ্ছে এবিসি। তাহলে লিখতে হবে আবার বৃত্তচাপ
এ বি সি এর দ্বারা গঠিত এই বৃত্তচাপের দ্বারা গঠিত আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কোনটা কোনটা সেটা হিসাব করতে হবে। তুমি এবার বলার চেষ্টা করো, এই এ বি সি বৃত্তচাপ এরকম বৃত্তচাপটা কেমন এরকম, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা এটা, বৃত্তস্থ কোণ কোনটা এটা, তাই তো? আমি অন্য কালি দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই যে যখন আমরা এই বৃত্তচাপকে নেব এ বি সি বৃত্তচাপ, তখন কেন্দ্রস্থ কোণ এটা, বৃত্তস্থ কোণ এটা, মনে রাখবে এটা কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ। তাহলে লিখবো এক্ষেত্রে দেখো এই যে এওসি যে কোণটা এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ নয়, শুধু এওসি কোণ। তাহলে লিখবো যে আবার বৃত্তচাপ এবিসি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ নাম কি? কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে শুধু এ কোণ এ ও সি। কেন্দ্রস্থ কোণ কত? কোণ এ ও সি। এবং বৃত্তস্থ কোণ কোণ কত? এই যে এ ডি সি। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে একবার যখন এ বি সি এই বৃত্তচাপকে নেব তখন কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, বৃত্তস্থ কোণ এ ডি সি। একই রকম বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি, তুমি নিজে হিসাব করো, কেন্দ্রস্থ কোণ অর্থাৎ সুতরাং কোণ এ ও সি, দেখো এখানে কিন্তু প্রবৃদ্ধ নয়, তাই শুধু এ ও সি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এ ডি সি। তাহলে একই রকম কি আমরা বলতে পারি যে কোণ এ ডি সি ইকুয়াল টু, তাহলে কত হবে? শুধু এইটার মান কত হবে? এই দুইটা বেশি ভাগ হয়ে যাবে, সেটাকে একবারে ঘুরিয়ে লিখলে হাফ ইন্টু কোণ এ ও সি। এটাকে নাম দেবো 2 নম্বর সমীকরণ। দেখো এইটুকু যদি কারোর সমস্যা থাকে দেখো আরেকবার দেখে নাও তুমি, যে আমি আরেকবার বলছি তোমরা একটু রিপিট শুনে নাও, যে একটা বৃত্ত আমরা এঁকেছি যার বৃত্তস্থ মানে দুটো বৃত্তচাপ নিয়েছি, একটা হচ্ছে এডিসি, তাই দেখো লিখেছি এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কত? এওসি। অর্থাৎ এই বৃত্তচাপ যখন নেব তখন কেন্দ্রস্থ কোণ ওপরের দিকে। দেখো আমি এই যে এরকম নিয়েছি বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, ওয়াইফাই এর চিহ্ন, তাই না? এই যে ওয়াইফাই মতো লাগছে না? এই বৃত্তচাপ নিয়েছি, এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণ। আবার যখন নিচের বৃত্তচাপ নেবো তখন এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণ। গেল এই জায়গাটা অনেকেরই গন্ডগোল হয়। আমি দেখেছি অনেক স্টুডেন্ট লিখতে গিয়ে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপ যখন লেখে তখন অন্য দুটো মানে এইটা নেওয়ার সময় এইটা এটাকে বলে, মানে এই কোণটাকে আর এই কোণটাকে ধরে, আবার নিচের বৃত্তচাপ নিয়ে এই কোণ ধরে, তা কিন্তু নয়। কি বলছে গেল? এই জায়গাটা তোমাকে ভালো রাখতে হবে। এই ওয়াইফাই অঙ্ক আর কি, বুঝতে পেরেছো তো? এই ওয়াইফাই এর মতো আর কি কাজ করবে, তুমি করলেই হবে আর কি অঙ্ক। চলে আসো, তাহলে আমরা কি বললাম? এটাকে 2 নম্বর সমীকরণ দাম দিলাম। তাহলে এই বৃত্তচাপকে যখন নিয়েছি তখন কেন্দ্রস্থ কোণ এইটা, বৃত্তস্থ কোণ এইটা। যখন এই বৃত্তচাপ নেব তখন কেন্দ্রস্থ কোণ এইটা, বৃত্তস্থ কোণ এইটা। আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই হিসাবে আমরা কিন্তু এই প্রথম সমীকরণের দ্বিতীয় সমীকরণটা পেয়েছি। আমার কাজ কি? আমি তো এই প্রথম সমীকরণ থেকে অ্যাকচুয়াল কার মান বার করেছি? এবিসি কোণের মান, এই যে এ বি সি কোণের মান এই কোণটা। আর দ্বিতীয় সমীকরণ থেকে কার মান বার করেছি? এডিসি কোণ, অর্থাৎ এডিসি মানে উপরের কোণ। আমাকে বলছিল কি যে এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে, অর্থাৎ 2 সমকোণ হবে। তাই আমার কাজ এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে দেবো। তাহলে যোগ করে লিখি দেখি, 1 + 2 করে পাই, ব্যাস। এইবার এর যোগটা আমি উপরে লিখে দিচ্ছি, তোমরা এই অবধি টুকে নাও, তারপর আমি মুছে দিয়ে করে দিচ্ছি, ব্যাস। আর অল্প একটু বাকি। দেখো এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাই, সেই 1 নম্বরে কি ছিল মনে আছে? যে কোণ, তাহলে এখানে লিখছি কোণ ছিল, তোমরা একটু খাতা থেকে দেখে নাও যে কোণ এ বি সি কোণ ছিল না? এ বি সি যোগ কোণ ওপরের কোণটার নাম কি ছিল? এ ডি সি। এই দুটো কোণের মান কত ছিল? যখন এবিসি কোণ আর এডিসি কোণ আমরা নিয়েছি, এবিসি ইকুয়াল টু কি ছিল? হাফ অফ প্রবৃদ্ধ এ ও সি যোগ শুধু কোণ কত ছিল? এ ও সি। দেখো বুঝতে পারছো কিনা? একটা ছিল প্রবৃদ্ধ এওসি, এই যে এই কোণটার মান ছিল হাফ অফ প্রবৃদ্ধ এওসি, আর এই কোণটার মান ছিল শুধু এওসি। তাই আমরা বাম পক্ষ যোগ করেছি, ডান পক্ষ যোগ করেছি। যদি তুমি এটুকু বুঝতে পারো, সরি এখানে ছিল হাফ অফ, সরি এখানে হাফ ছিল একটা, তাই তো? এইবার তুমি দেখো এই বাঁ দিকটা যেমন আছে তেমন রাখছে, আমি শুধু ডান সাইডটা কাজ করছি, আর অল্প একটু রয়েছে। কি করবো? দুই সাইড থেকে হাফ হাফ কমন নিয়ে নেবো। কমন নিলে ব্র্যাকেটের মধ্যে কত পড়ে আছে? প্রবৃদ্ধ শুধু এওসি যোগ কত? এওসি, শুধু এওসি। এইবার তুমি বোঝো, এই জায়গাটা হচ্ছে বোঝার জিনিস, যে প্রবৃদ্ধ এওসি মানে কোনটুকু বোঝানো হচ্ছে? এই যে প্রবৃদ্ধ এওসি মানে এটুকু, আর শুধু এওসি মানে কোনটুকু বোঝানো হচ্ছে? নিচেরটুকু, এই যে এই পার্টটা। তাহলে অ্যাকচুয়াল কি হচ্ছে? একটা সরল রেখার উপরের কোণ 180, নিচের কোণ 180, মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি না?
তাহলে এই ওপরের কোণ বলতে প্রবৃদ্ধ OC বলতে এখান থেকে এটুকু, আর এখান থেকে এটুকু হচ্ছে বাকি কোণটা। তাহলে হিসাব মতো একটা বৃত্ত তৈরি করে ফেলেছে। তাই এখানে কত ডিগ্রি আমি বসিয়ে দিতে পারি? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি, তাই তো? এই যে ওপরের কোণটা 180, নিচের কোণ 180, মোট কোণ বৃত্তের কত? 360 ডিগ্রি বসিয়ে দিলাম। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে কত আসছে? 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এই যে দুটো কোণ, অর্থাৎ ABC কোণ আর ADC কোণ, এই দুটো কোণের যোগফল কত আসছে? 180 ডিগ্রি। অর্থাৎ কি 180 ডিগ্রি মানে কত সমকোণ? তাহলে এটাকে কি সম্পূরক কোণ বলতে পারি না? সম্পূরক কোণ। বুঝতে পারছি বললাম? এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে সম্পূরক কোণ। বা তুমি যদি সমকোণ দিয়ে করো তাহলে এখানে 4 সমকোণ বসাতে হবে। আর এই 2 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? 2 সমকোণ দুটো কোণের যোগফল। কি বললাম, বোঝা গেল? এইটা যেমন আমরা দুটো কোণ দিয়ে দেখিয়েছি, বলছে তোমাকে তো আর দুটো কোণ দিয়ে কি তাহলে দেখাতে হবে? বলছে আর দেখানোর দরকার নেই, আমরা শুধু লিখে দেবো যে অনুরূপ ভাবে আমরা যেমন এই দুটো কোণকে নিয়ে দেখিয়েছি, তার জন্য আমরা কি করেছিলাম? OA আর OC যোগ করেছি। বলছে অনুরূপ ভাবে আমি OB আর OD যোগ করলে, অর্থাৎ OB এবং OD যুক্ত করলে, বলছে অনুরূপ ভাবে যদি আমরা OB আর OD যোগ করি তাহলে আমরা একই রকম ভাবে কোণ, এই যে বাকি যে কোণ দুটো অর্থাৎ BAD, কোণ BAD যোগ কোণ BCD ইকুয়াল টু কত পাবো? 180 ডিগ্রি বা 2 সমকোণ বা 2 আচ্ছা বাইরে দেখার দরকার নেই। তুমি যদি 2 সমকোণ দিয়ে লেখো তাহলে 2 সমকোণ লিখবে, আর যদি ডিগ্রি দিয়ে রেখে তাহলে 180 ডিগ্রি লিখবে। তাহলে হিসাব মতো কি আমরা তাহলে প্রমাণ করে দিলাম যে অনুরূপ ভাবে তাহলে আমরা বলতে পারি একটা বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত যে কোণ দুটো তার যোগফল কত ডিগ্রি আসবে? চিরকাল 180 ডিগ্রি আসবে, অর্থাৎ সম্পূরক কোণ হবে। তাই তুমি সমকোণ দিয়েও করতে পারো, 180 ডিগ্রি দিয়েও তুমি করতে পারো। আর তোমাকে বলে রাখি, এই যে উপপাদ্যটা বা এই যে উপপাদ্যের যে ধরনটা, এই যে উপপাদ্যের যে মানেটা, এই জিনিস দিয়ে কিন্তু তুমি পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেন পাবে। 2 নম্বরের কোশ্চেন তুমি পাবে। এই সমস্ত চ্যাপ্টার যখন করাবো তখনও তুমি দেখে নিতে পারবে। তাই অবশ্যই এই উপপাদ্যটা যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টসের অপেক্ষায় বসে থাকবো। আর তোমাদের কোন কোন ডিমান্ড আছে সেটা অবশ্যই আমাকে জানিও। তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদেরগুলোকে পূরণ করে দেওয়ার। আর যারা আপকামিং মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তোমাদের জন্য মানে অনেক ভালোবাসা রইলো, যাতে তোমরা মানে খুব ভালো পরীক্ষা দিতে পারো। তার জন্য তোমাদের বাড়িতে খুব ভালো প্রিপারেশন নিতে হবে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমার দ্বারা তারাও উপকৃত হয়। কারণ তোমার দ্বারা যখন অন্য কেউ উপকৃত হবে, ভগবান তোমাকেও উপকার করার জন্য কিছু না কিছু রেখে দেবে। তাই ভগবান কিন্তু তোমাকেও অন্য কারোর দ্বারা উপকৃত করবে। তাই চলে আসো, আজকের মতো ক্লাস কিন্তু এই পর্যন্তই।